মোহাম্মদ ইউনূসকে নিয়ে ওপার বাংলায় কিন্তু ক্রমশই ক্ষোভ বাড়ছে। হ্যাঁ, একটা অংশে যেমন এটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে মৌলবাদী ওখানকার মুসলিমরা তারা হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছে, এ কথা যেমন সত্য, কিন্তু এটাও আবার সত্য যে ওপার বাংলায় একটা অংশের মুসলিমরা রয়েছেন যারা শিক্ষিত সমাজের মানুষ, যারা বিবেক এবং বুদ্ধি সম্পন্ন, তারা পরিষ্কারভাবে এই মোহাম্মদ ইউনূসের যে প্রশাসন চলছে সেটা কত বড় একটা অনৈতিক প্রশাসন তারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন, এবং বুঝতে পেরেছেন বলেই তারা যে যার মতো করে নিজেদের মত প্রকাশ করছেন। যদিও ওপার বাংলায় মত প্রকাশের স্বাধীনতা তো আর আমাদের এই দেশের মতো করে নয়, তাই সকলেই ভয়ে থাকেন কোনো বক্তব্য বললেই তিনি মুসলিম হলেও তার বাড়িতে হামলা হতে পারে এটা জেনে। কিন্তু আপনাদের জানাবো যে এদৎ সত্ত্বেও ওপার বাংলায় মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে ক্ষোভ কিন্তু বাড়ছে। শুধুমাত্র আওয়ামী লীগের নেতা বলে নয়, যে যেমন ভাবে পারছে নিজেদের মতো করে কিন্তু এই ইউনূস প্রশাসনের বর্বরচিত আক্রমণের পর নিশ্চুপ থাকাকে প্রতিবাদ জানাচ্ছেন। আজকের পর্বে প্রথমেই সেই ধরনের বক্তব্য দিয়ে আপনাদের পর্বটা শুরু করব, এবং এছাড়াও আপনাদের দেখাবো যে সত্যি যদি এমন কোনো একটা পরিস্থিতি ধরুন তৈরি হলো যে ভারতকে রিটালিয়েট করতে হলো, ভারতকে সার্জিক্যাল স্ট্রাইক যদি করতে হয়, এরকম যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, হতেও তো পারে। আপনারা জানেন যে পাকিস্তানের বালাকোটে হঠাৎ করেই ভারত কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। ভারত যে সার্জিক্যাল স্ট্রাইক করতে চলেছে সেটা তার আগের দিন পর্যন্ত ভ্রূণাক্ষরেও আমাদের সংবাদ মাধ্যমের কেউ খবরটি লিক করতে পারেননি। তার কারণ এটা এতটাই গোপনীয়তা থাকে। সেই কারণেই ওপার বাংলায় ভারত সার্জিক্যাল স্ট্রাইক করবে কিনা, তার প্রয়োজন রয়েছে কিনা, কি আলোচনা হচ্ছে, এটা আমি আপনি ছেড়ে দিন, এমনকি যত বড়ই ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যম হন না কেন, এই খবর লিক করা কারোর পক্ষে সম্ভব নয়। তাই ভারত এই মুহূর্তে কি ভাবছে, সামরিক অভ্যুত্থানের জন্য তারা কি প্রিপারেশন নিচ্ছে, আগামী 2-3 মাসের মধ্যে কি এমন কোনো একটা বড় পদক্ষেপ ভারত নিতে পারে যে ওপার বাংলায় সাডেনলি আমরা পাকিস্তানকে দেখেছিলাম সার্জিক্যাল স্ট্রাইক করতে, বাংলাদেশেও কি সেই সার্জিক্যাল স্ট্রাইকের সম্ভাবনা রয়েছে? যদি সত্যি সার্জিক্যাল স্ট্রাইক হয় তাহলে বাংলাদেশের কি উত্তর দেওয়ার কোনো অবকাশ রয়েছে ভারতকে? এই তথ্যই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, প্রথমেই আপনাদের যেটা দেখাতে চাইবো, যেটা বলে পর্বটা শুরু করলাম, যে ওপার বাংলায় মুসলমানরা তারা তো আর সকলেই মৌলবাদ নন। কিছু বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষরা রয়েছেন যারা নিরপেক্ষভাবে বিষয়টি বিশ্লেষণ করলেই বুঝতে পারছেন যে মোহাম্মদ ইউনূসের সরকার কিভাবে তাদের 100 বছর আরো পিছিয়ে দিলেন। এবং সেই ধরনেরই একটা বক্তব্য দিয়ে আজকে পর্বটা শুরু করব, যেখানে এক ভদ্রলোক তিনি বলছেন যে এর থেকে আগের সরকারই তো ভালো ছিল, এই সরকার এসে আর নতুন কি করলো, বরঞ্চ যে হত্যালীলা তারা চালাচ্ছে এ তো বাংলাদেশ আরো বেশি পিছিয়ে গেল। কি বলেছেন তিনি, প্রথমে শোনাবো সেই বক্তব্য। যদি 15-16 বছরে এই দেশের যতকে সর্বনাশ করছে, এই 3 মাসে বাংলাদেশ তার চেয়ে বেশি সর্বনাশ হয়েছে, এবং এরা যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে বাংলাদেশ একবার জাহান্নামের দিকে যাবে। ভাই কিছুক্ষণ আগে যেটা বলছেন যে এখনো যখন আমরা প্রতিবাদ করি অন্যায়ের বিরুদ্ধে, হ্যাঁ, তখন সবাই বলে যে মনে হয় এরা আওয়ামী লীগ নামাইছে। এই যে বাংলাদেশে একটা ট্যাগের রাজনীতি শুরু হয়েছে, এই জন্য কোনো ভালো মানুষ এখন আর কথা বলতেও ভয় পায়। হ্যাঁ, এখন দেখেন যে 5ই আগস্টের পরে জনগণ মনে করছিল যে এই দেশে ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশে একটা গুণগত পরিবর্তন হবে। গুণগত তো কোনো পরিবর্তন হয় নাই, দেশটা একটা সর্বনাশের দিকে চলে যাচ্ছে। এবং এই যে কিছু ন্যাংটা ফোলাফাইন, অতি উৎসাহী ফোলাফাইন, এই ফোলাফাইন গুলো পুরো বাংলাদেশটারে শেষ করে দিচ্ছে। যেখানে যে কেউ প্রতিবাদ করতে চায় তাকে ট্যাগ দেওয়া হয় যে একে আওয়ামী লীগ নামাইছে, আওয়ামী লীগের দোষর। আরে তোরা কার দোষর? তোরা তো 52টা কমিটির 52টা সদস্যের মধ্যে তোরাই তো আছিল 35টা ছাত্র শিবিরের কর্মী এই সমন্বয়কদের ভিতরে, তাহলে তোরা কারে ট্যাগ দেস? হ্যাঁ, এখন এই যে বাংলাদেশে একটা ট্যাগের রাজনীতি শুরু হয়েছে, কেউ সত্য কথা বলতে গেলে তাকে ট্যাগ দেওয়া হয়। শুনলেন বন্ধুরা, এবং এই ধরনের প্রচুর ক্ষোভ বাড়ছে। এমনকি শোনা যাচ্ছে বাংলাদেশের যে ব্যাংকগুলো রয়েছে, এমনকি সরকারি ব্যাংকে সেখানে দিনে 5,000 টাকার বেশি দেওয়া হচ্ছে না। অর্থাৎ বাংলাদেশে ইতিমধ্যেই সংকট শুরু হয়ে গিয়েছে। সেখানে একদিকে বৈদেশিক ডলারের পরিমাণ যেমন কমছে, সেটা ইউনূস প্রশাসন নিজেরাই স্বীকার করে নিয়েছে। ভারতের কাছে যা দেনা রয়েছে সেগুলোই তারা শোধ করতে পারছে না। অন্যদিকে রিটেল যে ব্যাংকগুলো রয়েছে সেখানে সাধারণ মানুষকেও বিভিন্ন জায়গায় 5,000 টাকার বেশি দেওয়া যাচ্ছে না, এরকম বিভিন্ন ভিডিও আমাদের হাতে রয়েছে। আজকের পর্বে অন্তত দেখাচ্ছি না, আগামী পর্বে দেখাতে পারি।
এবার আপনাদের যেটা আমি জানানোর চেষ্টা করছি যে এমন কি পরিস্থিতি তৈরি হতে পারে যে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক করার কোনো প্রয়োজন পড়লো। সামরিক অভ্যুত্থানের কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সামরিক অভ্যুত্থান নয়, তিনি বলেছেন যে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে কথা বলে শান্তি বাহিনী পাঠানোর কথা। আর সেই শান্তি বাহিনীর কথা বলতেই একেবারে রেড়ে করে উঠেছে ওপার বাংলার মৌলবাদীরা। এবং ওপার বাংলার মৌলবাদীরা তারা বাংলাদেশের সাধারণ মানুষকে খেপাচ্ছে এই বলে যে 14 কোটির মুসলমান দুহাতে গজারির লাঠি নিয়ে যদি তেড়ে যায় নয়াদিল্লির দিকে তাহলে লালকেল্লা উড়ে যাবে। অর্থাৎ তারা নাকি ওই হাতা খুন্তি নিয়ে ভারতকে আক্রমণ করলে ভারতবর্ষ শেষ হয়ে যাবে, এমনই তাদের একটা ধারণা তৈরি হয়েছে বা সাধারণ মানুষকে তারা খাওয়ানোর চেষ্টা করছে। এবং এই বক্তব্য বলার সময় যে গলার মধ্যে দৃঢ়তা দরকার, যে ক্ষিপ্রতা দরকার, সেটাই তারা ইউজ করছে। তার কারণ যুদ্ধক্ষেত্র নয়, ফেসবুক বলুন, ইউটিউব বলুন, এই সবে বাংলাদেশ বেশ কিছুটা এগিয়ে রয়েছে মানুষকে খ্যাপানোর কাজে এবং সেই কাজটাই তারা করে আসছে। কিন্তু অ্যাকচুয়াল যারা বাংলাদেশি, যারা নিরপেক্ষভাবে বিচার করছেন, তারা জানেন যে ভারতের সঙ্গে যুদ্ধের পরিস্থিতির প্রশ্নই ওঠে না বাংলাদেশের। কেন সেটা শোনাবো, কিন্তু তার আগে একজন মৌলানার বক্তব্য ছোট্ট করে শুনিয়ে দিতে চাইবো। আগেও শুনিয়েছিলাম একবার, যে তিনি বলছেন 14 কোটি মুসলিম যদি দুহাতে দুটো করে গজারির লাঠি নিয়ে, অর্থাৎ 28 কোটি গজারির লাঠি নিয়ে নয়াদিল্লির দিকে তেড়ে যায় তাহলে নয়াদিল্লি নাকি উড়ে যাবে। শুনুন কি বলেছেন তিনি, এই হাস্যকর বক্তব্যটা আরো একবার শুনুন, তার কারণ পরে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য শোনাতে চলেছি। শুনুন। সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহ দিনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়িয়ে দেওয়া হবে। শুনলেন বন্ধুরা, এইভাবেই কিন্তু বাংলাদেশের যারা মৌলবাদীরা রয়েছে তারা কোথাও গিয়ে বলছেন হাতা খুন্তি নিয়ে তেড়ে যেতে হবে, তারা বলছেন যে গজারির লাঠি নিয়ে ভারতের দিকে তেড়ে যেতে হবে। কেউ কেউ আবার বিশ্বাস করেন আল্লাহ এমন অভিশাপ দেবে যে ভারত ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ সামরিক প্রস্তুতি ছাড়া আর যা যা করা সম্ভব সেগুলোই কিন্তু বাংলাদেশের মানুষরা করছেন। কিন্তু সামরিক প্রস্তুতির কি, এই যে তারা এত অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছে, এইভাবে তারা হিন্দুদের উপর আক্রমণ করছে, আজকে চিন্ময় কৃষ্ণ দাসের যদি কোনো ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে বাংলাদেশের কি অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হতে পারে সেটা একবার কল্পনা করে দেখুন। এবং তারপরে যদি ভারতের প্রয়োজন পড়ে সেখানে একটা সার্জিক্যাল স্ট্রাইকের মতো কোনো ঘটনা, কিংবা ভুল করেও বাংলাদেশের মৌলবাদের হাতে যদি সেই দেশের প্রশাসন চলে যায় এবং ছোট কোনো ঘটনাও, অশান্তির ঘটনাও যদি তারা ভারতের দিকে করে, তাহলে তার কি যোগ্য জবাব হতে পারে একবার কল্পনা করে দেখতে পারেন। এবং এটা আমার আপনার কল্পনা করার কিছু নয়, আপনাদের শোনাবো বাংলাদেশেরই একজন ব্লগারের কথা। তিনি কি সুন্দরভাবে বিশ্লেষণ করছেন, জানি না এই বক্তব্যগুলো বাংলাদেশের মানুষের কানে পৌঁছায় কিনা। হয়তো বাংলাদেশের মানুষরা বিশ্বাস করেন গজারির লাঠি দু হাতে তেড়ে আসলেই নাকি পরমাণু শক্তিধর ভারতকে খতম করে দেওয়া যাবে। সেটা যারা বিশ্বাস করেন তাদের রাতের ঘুমটা ভালো হয়। কিন্তু আদতেও কিছু মানুষ রয়েছে, এই বক্তব্যটা এবার শুনুন, তারা বলছে যে ভারতের সঙ্গে যুদ্ধ করলে বাংলাদেশের কি পরিণাম হতে পারে সেটা আমার বলার দরকার নেই, কোনো ভারতীয়দের বলার দরকার নেই। বাংলাদেশের কিছু নিরপেক্ষ নাগরিকরা তারা ভালোভাবেই জানেন যে বাংলাদেশের সামরিক পরিস্থিতি ভারতের তুলনায় কতটা নগণ্য। এই বক্তব্যটা শুনলে আপনাদের স্পষ্ট হয়ে যাবে। শুনুন। খাত, সামরিক খাত, ক্ষেপণাস্ত্র খাত, মহাকাশ খাত, প্রত্যেকটা জিনিস কিন্তু তারা সেই লেভেলে নিয়ে গেছে। সর্বশেষ তারা যেটা এখানে আবিষ্কার করছে, সাবমেরিন থেকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আমরা এগুলা এখনো কল্পনাও করতে পারি না, আপনি বুঝছেন? কখনো যদি ভারত বাংলাদেশ যুদ্ধ হয় 5 মিনিট লাগবে পুরো বাংলাদেশের দাবাই দিতে। এটা হচ্ছে বাস্তবতা, আপনি এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা কি করতে হবে? পাকিস্তানের কাছে গিয়ে তেল মারতে হবে, আমেরিকার আব্বা ডাকতে হবে, চীনের নানা ডাকতে হবে। এটা হচ্ছে বাস্তব। কারণ আমাদের 53 বছরে এই সামরিক শক্তির এই লোকবল জাস্ট কিছু হয়তো বাড়ছে, তবে যেই লোকবল এগুলো মিয়ানমারের থেকে কম। ভারতে সারা পৃথিবীর মধ্যে মানে আমার মনে হয় দ্বিতীয় বৃহত্তম তাদের সেনাবাহিনীর আকার। আর সামরিক খাতে দেখেন এটা কি করছে। গতকালকে ভারত দ্বিতীয়বারের মতন তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। নতুন ক্ষেপণাস্ত্রটি 3500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তা আমাদের কি আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে? নাই তো ভাই। ভারতের আছে কিন্তু বিভিন্ন জায়গায় তাদের যে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলি সেখানে তার এয়ার ডিফেন্স সিস্টেম আছে। আমাদের কাছে কি আছে? আমাদের যুদ্ধ বিমান কয়টা আছে? কোন প্রজন্মের যুদ্ধ বিমান?
থাকে না যে আমরা বলি যে একজন লোক একটা গাড়ি চালাচ্ছে, বাট এটার মডেল নাম্বার কত, ফোন যেমন আমরা চালাচ্ছি কত নম্বর মডেল, কোন ভার্সন। ভারতের নৌবাহিনী বলছে যে তারা আপনার ভারতীয় নৌবহরে আইএনএস অরিহন্ত এবং আইএনএস অরিঘাট নামক দুটি পরমাণু ক্ষমতা সম্পন্ন সাবমেরিন রয়েছে। ওই সাবমেরিন দুটি থেকেই এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। অরিঘাট সাবমেরিন ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। আমি জাস্ট এগুলো কেন বলছি যে দেখেন, বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খুব ভালো একটা জিনিস আছে, এটা হচ্ছে গুজব, গালিবাজি, অন্যরে ছোট করে কথা বলা, অসম্মান করা। হ্যাঁ, আর কিছু হইলে এই ধরনের কথায় কথায় একদম জীবন টিবন দিয়া ফেলার মতন মেন্টালিটি। কিন্তু জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে আপনি দেখেন আমাদের অবস্থানটা আসলে কোন জায়গায় আছে। আমরা অনেক পিছিয়ে পড়া একটা জাতি। খালি ফেসবুকে ধরেন যুদ্ধ টুদ্ধ কইরা ভারতরে হারাই ফেলাটা যত সোজা, প্র্যাকটিক্যালি এই কাজগুলা মানে কল্পনার বাহিরে। আপনার বুঝতে হবে। আপনি দেখেন যে উত্তর কোরিয়া, পাগলা কিম জং উনের দেশ। শুনলেন বন্ধুরা, একেবারেই বিশ্বের অন্যতম দুর্বল সামরিক বাহিনী বলতে যা বোঝায় সেটা বাংলাদেশের। তার কারণ যারা নিজেরা খাওয়া দাওয়া করতে পারে না পেট ভরে দুবেলা, যাদের পরনের কাপড় দুবেলা জোটে না, তারা সামরিকভাবে কতটা আর শক্তিশালী হতে পারে বলুন। এদের দিন চলে এই ভেবে যে যদি আমাদের দেশকে কেউ আক্রমণ করে তাহলে আমরা আইদার ভারতের হেল্প নেব, কিংবা ভারতের সঙ্গে যদি কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে, পাকিস্তানকে আব্বা বলবো, চীনকে নানা বলবো, এবং তাদের যদি দরকার হয় পায়ে পড়ে যাব। যে কোনো শর্তে যত কোটি টাকাই বলুন না কেন ঋণে বাংলাদেশকে বন্ধক রেখে তাদের কাছে কিছু যুদ্ধ অস্ত্র আমরা যদি আমদানি করি এবং তা নিয়ে ভারতের সঙ্গে লড়াইয়ের একটা অন্তিম বা মরিয়া তারা চেষ্টা করবেন। এই ধরনেরই কিন্তু বাংলাদেশের প্ল্যান এবং প্রোগ্রাম। নিজের শক্তিতে তারা কোনো কিছু করবে এমন তারা কোনো প্রশাসনই ভাবে না, কিন্তু তারা ভাবে যদি এইরকম যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে বাংলাদেশকে বন্ধক দিয়েও অন্তত চীনের কাছ থেকে যথাসাধ্য সম্ভব সাহায্য নেওয়ার। এমনিতেই আপনারা জানেন যে মালদ্বীপ চীনের কাছে কিভাবে আত্মসমর্পণ করেছিল, এবং দীর্ঘদিন ধরে মালদ্বীপ ভারতকে চোখ রাঙানি দেখাচ্ছিল চীনের ভরসাতে। তারপরে এই কয়েকদিন আগে চীনের সঙ্গে মালদ্বীপের সম্পর্কের এতটাই অবনতি ঘটে, মালদ্বীপ যখন পরিষ্কার বুঝতে পারে যে চীন তাদের রাজনৈতিক স্বার্থে শুধুমাত্র এই দাবার গোড়ে হিসাবে তাদের ব্যবহার করছে, তারপরে আস্তে আস্তে মৈত্রী সরকার, যারা নরেন্দ্র মোদীর তীব্র বিরোধী ছিলেন, কার্যত নরেন্দ্র মোদীর কাছে আত্মসমর্পণ করে এসে এখন মালদ্বীপ ভারতের কাছে অর্থনৈতিক সাহায্য চাইছে চীনের কাছ থেকে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে। অর্থাৎ এই যে চীনের প্রলোভন, সেটা মাঝে মাঝে এই সমস্ত বাংলাদেশ, মালদ্বীপ, নেপালের মতো দুর্বল দেশগুলো প্রথমে প্রলোভিত হয়ে যায়, তারপরে কয়েক বছর কাটতে না কাটতেই তাদের ঘোর কাটে এবং তাদের যে অর্থনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয় সেটা থেকে বাঁচতে আবার তারা ভারতের মুখাপেক্ষী হয়। তো এই ঘটনায় চলতে থাকে, বাংলাদেশের ক্ষেত্রেও এই ঘটনার অন্যথা হবে না। তারা এখন যতটুকু গায়ের জোরে দেখানোর চেষ্টা করছেন সেটা সম্পূর্ণ চীনের ভরসায়। তারা জানেন যে বড় কিছু হলে চীনের পায়ে পড়ে যাব যে কোনো শর্তে। চীন যদি বলে বাংলাদেশের অর্ধেক জমি আমাদের লিজে দিতে হবে, বাংলাদেশের বন্দরগুলো আমাদের লিজে দিতে হবে, যে কোনো শর্তে আমরা রাজি হয়ে গিয়ে চীনের কাছ থেকে সামরিক অস্ত্র ধার নিয়ে আমরা ভারতবর্ষের মোকাবিলা করার চেষ্টা করব। এই যাদের ধারণা, তারা নাকি লম্পঝম্প করছে যে ভারতের বিরুদ্ধে তারা আক্রমণ করবেন। এবং ভারতবর্ষের অনেক মানুষরা রয়েছেন খুব স্বাভাবিকভাবে, যারা পেশেন্স হারাচ্ছেন, যারা মনে করছেন নরেন্দ্র মোদীর সরকার এখনো কেন চুপ রয়েছে, কেন কোনো কথা বলছেন না। দেখুন, এই ব্যাপারে আমার কিন্তু অটুট ভরসা রয়েছে বিদেশ নীতির উপর। নরেন্দ্র মোদী সরকার প্রথম টার্ম থেকে যে শক্তিশালী পদক্ষেপ দেখিয়ে এসেছে তার বিভিন্ন প্রমাণ আমরা দেখেছি। তাই এটুকু আমি বিশ্বাস করি যে নরেন্দ্র মোদীর সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা মুখরোচক নাও হতে পারে, কিন্তু সেটা আদতে ভারতবাসীর জন্য ভালো সিদ্ধান্তই নেবেন, এটা আমরা বিশ্বাস করি। দেখুন, একটা জিনিস আপনাদের শুধুমাত্র হাইলাইট করতে চাই। এই কানাডার সঙ্গে যখন দ্বিপাক্ষিক সম্পর্কের এতটা অবনতি হচ্ছিল, কানাডা যখন ভারতের বিরুদ্ধে তীব্র আক্রমণ করছিল, ভারত কিন্তু চোখে চোখ রেখে তার প্রত্যেকটি জবাব দিচ্ছিলেন। এমনকি নরেন্দ্র মোদী পর্যন্ত তিনি টুইটারে কানাডার প্রসঙ্গে তিনি বক্তব্য রাখতে দ্বিধাবোধ করেননি, কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে নরেন্দ্র মোদী চুপচাপ রয়েছে। এখানেই আপনাদের সম্পর্কটা বুঝতে হবে যে একটা শক্তিশালী দেশের বিরুদ্ধে বক্তব্য রাখা যায়, তাতে নিজেদের শক্তি ক্ষয়ের কোনো সম্ভাবনা হয় না, বা তাতে নিজেদের দুর্বল প্রজেক্ট করা হয় না। কিন্তু একটা দুর্বল দেশের বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ইন্টারসেপ্ট করতে হয়, তাহলে ভারতবর্ষ কতটা ভয় পেয়েছে, কিংবা ভারতবর্ষ বাংলাদেশকে একটা থ্রেট হিসাবে দেখছে, এটাই যেন সামনে চলে আসে।
বাংলাদেশ আদতে ভারতবর্ষের কাছে নস্যি কোনো থ্রেটই নয়, সেটা নরেন্দ্র মোদীর এই মৌনতায় অনেক ক্ষেত্রে বুঝিয়ে দিতে পারে। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই বলবেন যে নরেন্দ্র মোদী গরম গরম যদি একটা বক্তব্য দিতেন যে বাংলাদেশে বেশি বাড়াবাড়ি করলে আমরা সামরিক অভ্যুত্থান করব, সার্জিক্যাল স্ট্রাইক পাঠিয়ে দেব, এটাতে একটু ভেবে দেখবেন যে শক্তিশালী ভারতবর্ষের এটা অবমাননা। ভারত যদি বাংলাদেশকে মারতে, মশা মারতে কামান দাগার মতো কাজ করে থাকে, তাহলে ভারতবর্ষের ইনার যে শক্তিটা রয়েছে সেটা যে কত বড় শক্তিশালী সেটা কার্যত ওই বাংলাদেশের বিরুদ্ধে মোকাবিলা করতে গিয়ে যদি এইভাবে প্রকাশ্যে নিয়ে আসতে হয়, তাহলে এটা মশা মারতে কামান দাগা ছাড়া আর কিছুই নয়। তাই আমার মনে হয় কূটনৈতিক স্তরে এর সমাধান করতে হবে। বাংলাদেশকে শায়েস্তা করার জন্য ভারতের একদিন লাগবে না, এটা অন্তত যারা ভারতবাসীরা রয়েছে, যারা পাকিস্তানের সঙ্গে ভারতের বারবার জয়ের পর পাকিস্তানকে কিভাবে কোণঠাসা হতে হয়েছে, প্রত্যেকটি যুদ্ধের শেষে কিভাবে করুণ আত্মসমর্পণ করতে হয়েছে পাকিস্তানি সেনাদের ভারতের কাছে, এটা যারা জানেন তারা অন্তত ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধের কথাটা আর যাই হোক বলবেন না। হ্যাঁ, নিজের পক্ষে এটা বলতে পারেন গোটা বাংলাদেশের সঙ্গে শুধু দিল্লির যুদ্ধ, গোটা বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের কোনো একটি অঙ্গরাজ্যের যুদ্ধ, তাহলে সেটা সমান সমান হতে পারত, হলেও হতে পারত। কিন্তু একটা গোটা ভারতবর্ষের মতো দেশের সঙ্গে এই ক্ষুদ্র বাংলাদেশের যারা মৌলবাদীতে ধোঁয়া দেয়, গোটা 10 থেকে 20 বছর ধরে মহাকাশ ক্ষেত্রে বলুন কিংবা সামরিক ক্ষেত্রে বলুন, যারা কোনো রকমেরই উন্নতি করেনি, যারা শুধুমাত্রই অপরের মুখাপেক্ষী হয়ে বসে থাকে, যাদের অর্থনীতির পরিস্থিতি একেবারে দেউলিয়া হওয়ার উপক্রম, আর একটা বছর এমনিই গেলে বাংলাদেশকে দেউলিয়া ঘোষণা করতে হতে পারে, এই রকম যখন পরিস্থিতি, তখন মরার ওপর খাড়ার ঘা দিয়ে ভারত সমস্ত দায় এবং দায়িত্ব নিজের ঘাড়ে যদি চাপিয়ে নেয়, তাহলে বিশ্বের সমস্ত দেশের কাছে ভারত নিন্দিতই হবে। কূটনৈতিক স্তরে ভারতকে লোকে অপছন্দই করবে, তার কারণ বাংলাদেশকে আক্রমণ করার জন্য ভারতের প্রয়োজন হবে না। সেটা ভারতের যে কোনো একটা অঙ্গরাজ্য ছেড়ে দিন, আমার মনে হয় ভারতের ডাক্তাররাই যদি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বন্ধ করে দেয়, তাহলেই বাংলাদেশের এমনিতেই পরাজয় হয়ে যাবে। কিংবা যদি বিদ্যুৎ আটকে দেওয়া হয়, তাহলেই বাংলাদেশের হাল খারাপ হয়ে যাবে। খামোখা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করে বা সেই আস্ফালন দেখিয়ে ভারত নিজের শক্তিকেই কার্যত ছোট করবে, সেটা দেখুন বাংলাদেশি কিছু লোকজনও বুঝতে পেরেছে, সেটা আপনাদের শোনালাম। এমনটা নয় যে বাংলাদেশিরা জানেন না। তসলিমা নাসরিন পর্যন্ত বিভিন্ন মিম করছেন, বিভিন্ন ছবি দিয়ে বলছেন, এই দেখতেই পাচ্ছেন এই ছবিটা, যে বলছে এইটা নাকি নিয়ে ভারতের সঙ্গে লড়তে আসবে বাংলাদেশ। অর্থাৎ বিভিন্ন মিম তৈরি হচ্ছে এবং মৌলানারা তারা বিশ্বাস করে গজারির লাঠি, দুহাতে দুটো গজারির লাঠি নিয়ে ভারতের সঙ্গে আক্রমণ করলে নাকি তারা নয়াদিল্লিকে হেলিয়ে দেবে। দেখুন, তারা ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে তারা যুদ্ধে তারা মনে করছেন যে দুটো বক্তব্য রেখে, গরম গরম উস্কানিমূলক বক্তব্য রেখে তারা যুদ্ধ জয়ের আনন্দ করছে, সেটা করতে দিন, তা নিয়ে আপত্তি কিছু নেই। কিন্তু সেখানকার যারা শিক্ষিত মানুষ রয়েছে, নিরপেক্ষ মানুষ রয়েছে, তারা পরিষ্কারভাবে জানে যে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া আর গভীর সমুদ্রের মধ্যে একা নৌকার মধ্যে একটা ফুটো করে দেওয়া, এই দুটোই কার্যত সমান। তাই আমার মনে হয় এই মুহূর্তে ভারত হঠাৎ করেই পাকিস্তানের মতো সার্জিক্যাল স্ট্রাইক করতে যাবে এমন কোনো পরিস্থিতি এখনো পর্যন্ত সৃষ্টি হয়নি। তবে হ্যাঁ, বাংলাদেশ যদি বাড়াবাড়ির সীমানা এর থেকে আরো বেশি অতিক্রম করে দেয়, তাহলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে সেটা তো অবশ্যই দেখার। কিন্তু মোদী সরকার এমনিতে চুপ থাকবে বলে তো আমার মনে হয় না। মানে বক্তব্য তিনি নাও দিতে পারেন, কিন্তু আগামী 3-4 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি এমন একটা জায়গায় যেতে পারে, কূটনৈতিকভাবে নরেন্দ্র মোদীর সরকার এমন একটা ভাবে মোকাবিলা করার চেষ্টা করছেন, সেটা 3 থেকে 6 মাসের মধ্যে আমরা প্রত্যক্ষ করতে পারবো বলে অন্তত এটুকু ভরসা আমার রয়েছে। আপনাদের কি সেই ভরসা রয়েছে নরেন্দ্র মোদী সরকারের ওপর? লিখে জানাবেন আজকের পর্বে। এখনকার মতো এখানেই শেষ করলাম।